ওয়েলকাম অ্যানাদার ক্লাস প্যারাসাইকোলজি ক্লাস নাম্বার 2। অলরেডি একটা ক্লাস করেছি, আজকে দ্বিতীয় নম্বর ক্লাস। যারা ইউটিউবে প্রথম আছো, যারা প্রথম ভিডিওটা দেখছো, অবশ্যই ইম্পর্টেন্ট যে আমাদের হচ্ছে পিএসসি সামনে যে এসএলএসটি টিচার রিকোয়ারমেন্ট সমস্ত পরীক্ষার জন্য কিন্তু প্রিপারেশন দেওয়া হয় এবং ভিডিও মাধ্যমে পড়ানো হয়। যারা প্রথম হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি প্রথম সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো যাতে এই পিডিএফটি পাওয়ার জন্য ফ্রিতে। তাহলে শুরু করা যাক। এবং কমেন্ট করো এবং লাইক অবশ্যই করো, কেননা অনেক কষ্ট করে তোমাদের ভিডিও করা হয়, ভিডিওগুলি তোমাদের পোস্ট করা হয় তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে? আজকে আমরা ম্যালেরিয়া সম্বন্ধে পড়বো। ম্যালেরিয়া, ঠিক আছে? আচ্ছা, শুরু করা যাক, তাই না? দেখো, আজকে ম্যালেরিয়ার ক্লাসটা সম্পূর্ণ কমপ্লিট করাবো, কেননা এর আগের দিন কিছুটা হয়েও কিন্তু হয়নি, কারণ ওয়াইফাই এর জন্য, কারেন্ট চলে যাওয়ার জন্য হয়নি। তাহলে আজকে সম্পূর্ণ ক্লাসটা করানো হবে A to Z। ম্যালেরিয়া আমাদের সিলেবাসে রয়েছে এবং ম্যালেরিয়া সম্বন্ধে যাবতীয় কোশ্চেন পরীক্ষায় 1 বা 2 নম্বরে কিন্তু আসবে। এই টপিক থেকে কিন্তু কোশ্চেন থাকবে, এটা একটা কনফার্ম। তাহলে A to Z পিডিএফটা পুরো ভালোভাবে পড়িয়ে দিচ্ছি এবং রিভিশন দেবে, এবং পিডিএফটা পেলে পিডিএফটা ভালো মতন A to Z পড়ে রাখবে। পিডিএফ এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে? পিডিএফ এর বাইরে কোশ্চেন তুমি পাবে না, পিডিএফ এর মধ্যে থাকবে। যারা এখনো আগের ক্লাসগুলো দেখোনি, তারা আগের ক্লাসগুলো দেখো। ইমিউনোলজি ক্লাস করানো আছে, প্যারাসাইটোলজি ক্লাস করানো আছে, বায়োফাইট ক্লাস করানো আছে। দেখো, পরপর পরপর নিচে দেখো ক্লাসগুলি আছে, তার পিডিএফ দেওয়া আছে, পিডিএফ গুলো কিন্তু ভালো করে রিভিশন দিতে শুরু করো, কেননা সময় হাতে খুবই কম। সময় হাতে সময় হাতে খুবই কম, তাই না? সময় হাতে খুবই কম, কেননা সামনে পরীক্ষা চলেই আসছে। চলো, তাহলে আমি এখান থেকে শুরু করছি, ওকে? দেখো, ম্যালেরিয়া ম্যালেরিয়া প্রথম বিজ্ঞানী ল্যাভেরান। ম্যালেরিয়া জিনিসটা কি? ম্যালেরিয়া বাংলা হচ্ছে, এর অর্থ হচ্ছে দূষিত বায়ু, ব্যাড এয়ার। প্রথম ডাক্তার তিনি হচ্ছে ল্যাভেরান, তিনি ম্যালেরিয়া সম্বন্ধে তিনি লক্ষ্য করে, কিন্তু অতটা বেশি সেটাকে অত ডিসকভার, অত ইনভেনশন কিছু করে না উনি। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী একজন যে ডাক্তার, যার নাম হচ্ছে স্যার রোল্যান্ড রস, খুব ইম্পর্টেন্ট। তিনি কলকাতা পিজি হাসপাতালে তিনি ম্যালেরিয়া রোগের বাহক হিসাবে মশাকে চিহ্নিত করে এবং মশার জীবনচক্রটাকে উনি কিন্তু আবিষ্কার করে। যে এত বড় একটা ইনভেনশন তৈরি করছে, যে এত বড় ডিসকভার করছে, অবশ্যই ইনভেনশন হবে, যাদের নতুন জিনিস আবিষ্কার করাকে আমরা ইনভেনশন বলি। তাহলে এই যে প্রক্রিয়াটার জন্য তাকে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। তাহলে বুঝতেই পারছো, তাহলে হচ্ছে এটা একটা হিউজ, সায়েন্সের মধ্যে একটা কি, এটা হিউজ ইনভেনশন, তাই না? এবং আমরা আজকে পড়বো এই মশার বাহিত রোগ, যেটা ম্যালেরিয়া, ম্যালেরিয়ার A to Z। তাহলে আমি দেখো ম্যালেরিয়ার আর হচ্ছে যেটা মুখে বললাম, দেখো আছে নাকি, অবশ্যই দেখো, অবশ্যই আছে। ম্যালেরিয়া শব্দটি আক্ষরিক অর্থ কি? দূষিত বায়ু বা ব্যাড এয়ার। প্রথম বিজ্ঞানী ল্যাভেরান তিনি হচ্ছে ম্যালেরিয়ার এই রোগটি লক্ষ্য করে। পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী হচ্ছে যিনি স্যার রোনাল্ড রস, তিনি পিজি হসপিটালের ম্যালেরিয়া জীবাণুর বাহক হিসাবে মশাকে চিহ্নিত করে। তাহলে কি করে? মশাকে তিনি চিহ্নিত করে। হচ্ছে না কেন, কি বলবো? ঠিক আছে, মশাকে তিনি চিহ্নিত করা হয়, ঠিক আছে? তো এবং মশার জীবনচক্র, মশার জীবনচক্র
তিনি হচ্ছে দশাগুলিকে আবিষ্কার করে এবং গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। নোবেল পুরস্কারে সম্মানিত করা হয়। এই জন্য এখানে কি স্টার দেবো, কেননা কোশ্চেন ম্যালেরিয়া রোগটি আবিষ্কারকের নাম কে? রোনাল্ড রস। ইম্পর্টেন্ট পরীক্ষার পারপসে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অলরেডি এই কোশ্চেনে আসা কোশ্চেন। ঠিক আছে। এবং দেখো ম্যালেরিয়া জীবাণুর দেখো নাম, মেনলি এরা কিন্তু এটা পরজীবী আর্দ্র প্রাণী। ঠিক আছে। এবং এরা পরজীবীটির নাম কি? প্লাজমোডিয়াম। মেন এর গণটা কি? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের মধ্যে পড়ছে। এবং এই প্লাজমোডিয়ামের পর্বটা কি? প্রথম দেখো প্রোটোজোয়ার মধ্যে পড়ছে, তারপরে দেখো শ্রেণী দেখো স্পোরোজোয়ার মধ্যে পড়ছে, বর্গ কি দেখো কক্সিডিয়ার মধ্যে পড়ছে, উপবর্গ কি আছে দেখো সাইজোক, সাইজোক কক্সিডিয়ার মধ্যে পড়ছে, গোত্র কি হিমোস্পোরিডির মধ্যে পড়ছে, গণ গণ পড়ছে প্লাজমোডিয়াম এবং প্রজাতি। খুব ইম্পর্টেন্ট আমাদের চারটি প্রজাতি রয়েছে, চারটি প্রজাতি খুব ইম্পর্টেন্ট। চারটি প্রজাতির উপর ভিত্তি করে কি ধরনের রোগ হয় সেটা কিন্তু অবশ্যই পড়ানো হবে। সেগুলি অনেক সময় কোশ্চেন থাকে যে এই প্রজাতির উপর ভিত্তি করে এই রোগগুলি, হ্যাঁ, বিনাইন, ম্যালিগনেন্ট, এই যে কোশ্চেনগুলি কিন্তু পরীক্ষার পারপসে আসে। তো অবশ্যই পিসিস তোমার কিন্তু চারটি পিসিস তোমাকে দেওয়া হবে। চারটি পিসিসের মধ্যে কোনটা হবে রাইট অ্যান্সার সেটা তোমার হচ্ছে ওখানটা করে দেখবে, তোমার অ্যান্সারটা চাইবে কি কোশ্চেন, সেটা অ্যান্সার তোমাকে চাইবে। ঠিক আছে। দেখো, এক মিনিট দাঁড়াও, 2 সেকেন্ড দাঁড়াও, জাস্ট ফিউ মিনিট। উম, উম, উম। আচ্ছা, ঠিক আছে। প্রথম কি? প্লাজমোডিয়াম ভাইভেক্স। দ্বিতীয় কি? প্লাজমোডিয়াম ফ্যালসিস্পেরাম। তৃতীয় নম্বর কি? প্লাজমোডিয়াম ম্যালারি। 4 নম্বর কি? প্লাজমোডিয়াম ওভেলি। ওকে, নেক্সট। এবং দেখো মোড অফ দ্য ইনফেকশন। হ্যাঁ, এই যে এই মানুষের ক্ষেত্রে মশা মশা কিন্তু প্লাজমোডিয়াম, এই যে যে প্রোটোজোয়াটা, এ, কিন্তু আর্দ্র পানিটা কিন্তু বহন করে। তার এই যে তার কুঞ্জয়ের মানে এই পুরোজোয়ের দশাটা কিন্তু মানুষের দেহে প্রবেশ করে। মানুষের দেহে সে বাসা বাঁধে, আস্তে আস্তে সেটা গ্রো করতে শুরু করে, দিয়ে আমার মানুষের দেহে রোগের সৃষ্টি করে। ঠিক আছে। জ্বর হয় প্রথমে, প্রাইমারি হচ্ছে সিমটম জ্বর। হ্যাঁ, কাঁপুনিতে জ্বর হবে, শরীরকে অসুস্থ করে দেবে, দুর্বল করে দেবে। হ্যাঁ, অনেক সময় ম্যালেরিয়ার জন্য অনেক সময় মরার জন্য মানে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাহলে এইখানটায় যেহেতু দেখো একটা আর্দ্র প্রাণী দুটোর উপরে ভিত্তি করে হচ্ছে, একটা মশা, একটা কি হচ্ছে মানুষ। তো যে মশার উপরে ভিত্তি করে আছে, তাই জন্য মশাকে এখানটায় কি বলা হয়? প্রাইমারি হোস্ট, বাকি যাকে বলা হয় ডেফিনেট হোস্ট। আর মানুষকে কি বলা হয়? সেকেন্ডারি বা ইন্টারমিডিয়েট হোস্ট। অনেক সময় কোশ্চেন, হ্যাঁ, ফ্ল্যাট কোশ্চেন থাকে যে মশার যে প্লাজমোডিয়াম পরজীবীর প্রাইমারি হোস্টের নাম কি? কার উপরে গ্রো করে? তাহলে দেখো, যাকে প্রাইমারি হোস্ট, যাকে নির্দিষ্ট পোষক বলা হয়, এই প্রাইমারি হোস্ট কে বলো? হচ্ছে পোষকের স্ত্রী অ্যানোফিলিস মশা। ইম্পর্টেন্ট, পরীক্ষার পারপাস আসতেই পারে। আর মানুষ হচ্ছে গৌণ, যাকে বলা হয় সেকেন্ডারি হোস্ট। গৌণ সেকেন্ডারি হোস্ট। স্টার দিলাম ইম্পর্টেন্ট। এবং এই মশা যখন মানুষের দেহে কামড়ায় বা দংশন করে, মশার এই স্পিরোজয়ের দশাটা খুব ইম্পর্টেন্ট। এই স্পিরোজয়ের দশাটা কিন্তু মানুষের দেহের মধ্যে প্রবেশ করে, দিয়ে কি হয়? ম্যালেরিয়া রোগটা হয়। ওকে। এবং এবং দেখো, এবং মানুষের দেহের ভেতরে কি হয়? এদের যে জীবন চক্র, লাইফ সাইকেলটা কমপ্লিট করে। এদের ক্ষেত্রে দুটো লাইফ সাইকেল হয়, একটা মশার দেহ হয়, একটা মানুষের দেহ হয়। এই জন্য মানুষের দেহে কে আমরা বলবো, মানুষের দেহে সংক্রমণকে আমরা বলবো মনুষ্য চক্র বা হিউম্যান সার্কেল বলবো। আর মশার দেহে সংক্রমণকে আমরা বলবো মস্কুইটো সার্কেল। তাহলে ইম্পর্টেন্ট, মশার দেহে কি হবে, মানুষের দেহে, এই সার্কেলগুলি আমরা কিন্তু পড়বো। ওকে। এবং মানুষ্য চক্রের মধ্যে কারা বলছে? হিউম্যান সার্কেল। দেখো, ম্যালেরিয়া পরজীবীর গৌণ পোষকটা দেখো, মানুষ কি বলো? গৌণ পোষক, তোমাকে এখনই বললাম সেকেন্ডারি হোস্ট না। এই গৌণ পোষকের অজৈন জনন প্রক্রিয়া কিন্তু সম্পন্ন। ইম্পর্টেন্ট, অনেক সময় কোশ্চেন থাকে যে অজৈন জনন সম্পূর্ণ হয় মশার দেহের কোন চক্রে? মানুষ্য, মানে সরি হচ্ছে প্লাজমোডিয়াম কোন চক্রে? মানুষ্য হিউম্যান সার্কেল নাকি না হচ্ছে মস্কুইটো সার্কেল? আনসার কি হবে? হিউম্যান সার্কেল। ওকে। এবং এই প্লাজমোডিয়ামের
অজৈন জনন যাকে বলা হয় সাইজোগনি মানুষের যকৃতের লোহিত রক্ত কণিকা সম্পন্ন। তাহলে কোথায় বাসা বাঁধে? লোহিত রক্ত কণিকা এবং হচ্ছে যকৃতে। কেন আমি তোমাকে বলেছি অলরেডি, বলবো যে দেখো আছে এর সম্বন্ধে বলা হবে। দেখো এ দেখো, যেটা আমার ছবিটা দেখো, এটা একটা স্পিরোজয়েড দশা। স্পিরোজয়েডের মাথায় দেখো এপিক্যাল কেপ আছে, নিচে দেখো এইটা প্রান্তীয় দেশীয় বলবো, এই ভেতরে মাইটোকন্ড্রিয়া রয়েছে, আর দেখো অঙ্গাণু, এটা কি কোষ অঙ্গাণু, আর দেখো বাইরে বহিঃস্থল আর মাঝখানে দেখো নিউক্লিয়াস রয়েছে। তাহলে এটা কি হচ্ছে? মশার দেহে বিস্তারিত বা মশার দেহে বেড়ে ওঠা স্পিরোজয়েড দশা, এটি মানুষের দেহে প্রবেশ করে। ঠিক আছে, ক্লিয়ার এই লাইন থেকে? ওকে। এবং যখনই মানুষের দেহে প্রবেশ করবে তখন কি হবে? তখন মানুষের দেহে কি হবে? প্রি এরিথ্রোসাইটোটিক সাইটিক জাইগোর সাইজোগনি, এটা কিন্তু কমপ্লিট হবে। ঠিক আছে, দেখো কি বলছে দেখে নাও, ইম্পর্টেন্ট। দেখো ম্যালেরিয়া যখন আক্রান্ত, ম্যালেরিয়া পরজীবী কর্তৃত্ব যখন সি অ্যানোফিলিস মশা মানুষের রক্তে যখন পান করে, তখন মানুষের দেহের ভিতরে কি হয় বলো? প্লাজমোডিয়ামের পোরোজোয়ের দশা, তোমাকে বারবার বলছি, পোরোজোয়ের দশাটা কি হয়? মশার দেহ থেকে মানুষের দেহে কি করে? প্রবেশ করে। ফলে রক্ত জালকের মাধ্যমে রক্তে কি হয়? মিশ্রিত হয়। দেখো রক্তে দেখো কি হয় হচ্ছে, দেখো রক্তে প্রবেশ করছে, যে রক্ত জালক দিয়ে কি হবে বলতো? দিয়ে এই রক্তের ভেতরে কি হবে? মাকু আকৃতি, কাস্তে আকৃতি, স্পিন্ডল অফ দ্য সিকল সেল। ইম্পর্টেন্ট, 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 মাকু, ঠিক আছে, মাকু আকৃতি বা কাস্তে আকৃতির একটা স্পোরোজয়েড গুলি যকৃতে গিয়ে পৌঁছাবে। মেন দেখো কোথায় যাবে বলো? যকৃতে। যকৃতে এরা কি হবে? নিজেদের মধ্যে পি অ্যারিথ্রোসাইটিক চক্রে শোধ হয়। যে যকৃতে যাবে তখন কি হবে? প্রি অ্যারিথ্রোসাইটিক দশা কমপ্লিট করবে। ওকে। এই যে স্পিরোজয়েড রূপান্তরিত হয়ে একটা পায় গোলাকার বহু নিউক্লিয়াস যুক্ত, যাকে সাইজন গঠন করবে। ইম্পর্টেন্ট। তাহলে সাইজন কি? যখনই কি হবে? মশার স্পোরোজয়েড দশা যখন যকৃতে গিয়ে এরা কি হবে? অনেক প্রকার নিউক্লিয়াসে বিভক্ত হবে, বহু নিউক্লিয়াস যুক্ত হবে। এই যে তখন আমরা একে বলবো কি? তখন আমরা কি বলবো? একে সাইজেন বলবো। তাকে কি বলবো আমরা? সাইজেন বলবো। তাকে কি বলবো আমরা? সাইজেন বলবো। তাহলে বুঝতে পারছো তো সাইজন কি? অনেক সময় কোশ্চেন থাকে সাইজন কি, অনেক সময় কোশ্চেন থাকে কি সাইজন কি, ঠিক আছে, সাইজন কি, সাইজন তাহলে বলতে পারো সাইজন কি, তাই না? এবং এই সাইজনটি ইম্পর্টেন্ট, স্টার দিচ্ছি আমি এখানটা করে। এই সাইজনটি বহু বিভাজন বা সাইজোগনি পদ্ধতির মাধ্যমে কিপ্টোজয়েড তৈরি করে বা কিপ্টোমেরোজয়েড তৈরি করে। দেখো সাইজন পরবর্তী ক্ষেত্রে কি হবে বলো? কিপ্টোজয়েড হবে। ঠিক আছে, এই কিপ্টোজয়েড দু ধরনের হয় একদম। একটা হচ্ছে যাকে বলে মাইক্রোমেরোজয়েড বলবো, একটা কি ম্যাক্রোমেরোজয়েড বলবো। বড়টাকে কি বলবো? ম্যাক্রো। এবং আক্রান্ত যকৃৎ কোষ বিদীর্ণ হয়ে কি হবে? কিপ্টোজয়েডগুলি যকৃৎ থেকে বাইরে চলে আসে, এবং এই যে পি অ্যারিথ্রোসাইটিক চক্রটি সম্পূর্ণ হয় প্রায় 8 দিন সময় লাগে। তাহলে তুমি কি জানলে? যে মশা যখন আমাদের দেহে কামড়ায় তখন কি হয়? আমাদের দেহের ভেতরে এই মশার স্পিরোজয়েড দশা প্রবেশ করে, দিয়ে রক্তের মাধ্যমে আমাদের কোথায় আসে? যকৃতে। যকৃতে এসে যখন এরা একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষে রূপান্তরিত হয়, দিয়ে সেটাকে আমরা কি বলে? সাইজন। সাইজন বারবার, অনেকবার সাইজোগনি পদ্ধতির মাধ্যমে, যাকে বলা হয় বহু বিভাজন পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে কিপ্টোজয়েড এবং ম্যাক্রোকিপ্টোজয়েড আর কিপ্টোজয়েড তৈরি হয়। কিপ্টোজয়েড আবার হয়ে মেরোজয়েড তৈরি হয়। কিপ্টোজয়েড আবার বিভাজিত হয়ে ছোট বড় হয়, একটা মাইক্রোমেরোজয়েড বলবো, একটা ম্যাক্রোমেরোজয়েড বলবো, দিয়ে যকৃৎ থেকে এটা বাইরে বেরিয়ে যায়। এই সম্পূর্ণ কমপ্লিট হয় প্রায় 8 দিন। 8 দিন সময় লাগে। ঠিক আছে, প্রায় 8 দিন পি অ্যারিথ্রোসাইটিক চক্র সম্পূর্ণ হয়। 8 দিন। ওকে। এবার দেখো, দেখো এবার কি বলছে দেখো, এই যকৃৎ কোষ থেকে যখন নির্গত হয় তখন এই দেখো এখানে আসো, কিপ্টোজয়েড, দেখো কিপ্টোজয়েড যাকে বলা হয় মাইক্রোজয়েড, সেটা হচ্ছে রক্ত প্রবাহের মাধ্যমে আরবিসি কে আক্রমণ করে। ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে যকৃৎ থেকে কোথায় হচ্ছে বলো? আরবিসি হলো। যকৃৎ থেকে কোথায় হচ্ছে? আরবিসি। এবং কিছু স্পেরোজয়েড যকৃতে
প্রবেশের পরেও সাইজোগনি পদ্ধতির মাধ্যমে বিভাজিত না হয়ে সুপ্ত থাকো। এই জন্য কি হয়, ম্যালেরিয়া হলেও কিন্তু অনেক সময় সুপ্ত ম্যালেরিয়া ম্যালেরিয়া হলেও আবার ভবিষ্যতে হতে পারে, কিন্তু কেননা এতে স্পিরোজেট দশাটা যকৃতে সম্পূর্ণভাবে রক্তের মাধ্যমে না মিশে কিছু স্পিরোজেট দশা যাকে সাইজন আমাদের শরীরের ভিতরে সাইজোগনি পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয় না, দিয়ে কি হবে, যকৃতে সুপ্ত অবস্থায় থাকে। ওকে, এই যে যে এই ইম্পর্টেন্ট ভিভিআই, দেখো নিচেরও কোশ্চেন ছিল, এই যকৃৎ কোষে এই পেরোজয়েড গুলিকে সুপ্ত অবস্থাকে আমরা কি বলবো, হিপনোজয়েড, যাকে বলা হয় ইম্পর্টেন্ট, যা হচ্ছে ইম্পর্টেন্ট পরীক্ষার পারপোজ। হিপনোজয়েন্ট কাকে বলে, হিপনোজয়েন্ট, হিপনোজয়েন্ট হচ্ছে তাকেই বলবো যখন স্পিরোজয়েড এই সুপ্ত অবস্থাকে যখন ভেঙে বা সুপ্ত অবস্থাকে ডরমেন্ট অবস্থাকে আমরা বলবো হিপনোজয়েন্ট। ক্লিয়ার হচ্ছে লাইন বাই লাইন? এবং দেখো কয়েক মাস বা কয়েক সপ্তাহ পরে এই হিপনো জয়েন্ট কি হয়, সক্রিয় হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, দিয়ে কি হয়, প্রি অ্যারিথ্রোসাইকেল চক্র শুরু করে। পুনরায় আবার ম্যালেরিয়া সৃষ্টি যখন আবার হয়, এর ফলে ম্যালেরিয়া জ্বরটি আমাদের রিল্যাপস করে। মানে কি, কখনো দেখো রিল্যাপস মানে কি বলো, যখন কোনো সময় জ্বর আছে, আবার কিছুদিন দেখবা পরে আবার জ্বর আবার দেখা দিচ্ছে, তাহলে কেন, এই সুপ্ত হিপনোজয়েন্টটা কি হয়, সুপ্ত হিপনোজয়েন্ট কি হয়, আবার পুনরায় প্রাদুর্ভাব শিকার দেখা দেয়, দিয়ে আস্তে আস্তে কি আবির্ভাব দেখা দেয়, আস্তে আস্তে কি হয়, আবার ওই আক্রান্ত ব্যক্তির দেহের ভেতরে কি হয়, আবার হচ্ছে এই রোগটি আবার সূত্রপাত হয়। ঠিক আছে, ওকে, নেক্সট। এই প্রক্রিয়াকে কি বলা হয়, রিলেপস বলা হয়। কি বলা হয়, এই প্রক্রিয়াকে কি বলা হয়, রিলেপস বলা হয়। এবার অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি যখন যকৃৎ কোষ থেকে নির্গত কিপ্টোজয়েড গুলি বা মাইক্রোমেরোজয়েড গুলি, বা যাকে আমরা মাইক্রোমেরোজয়েড বলবো, যখন আরবিসি কে আক্রমণ করে, তখন অ্যারিথ্রোসাইটিকের চক্রের সূচনা হয়। ঠিক আছে, পি থেকে অ্যারিথ্রো, ভালো করে বোঝা, আগে ছিল প্রি, তাই না, এবার কি হচ্ছে অ্যারিথ্রোসাইটিক। ওকে, ক্লিয়ার? এবং এই অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি ট্রোফোজয়েড বা সাইজোন ও মেরোজয়েড গঠনের মাধ্যমে সম্পন্ন হয়। তাহলে এই অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি তিনটে পদ্ধতির মাধ্যমে হয়, বা তিনটে মাধ্যমে হয়, বা তিনটে গঠনের মাধ্যমে হয়। কি কি গঠন, একটা হচ্ছে ট্রোফোজয়েড, 2 নম্বর কি সাইজোন, 3 নম্বর কি মেরোজয়েড। কি বললাম, 1 2 3, ক্লিয়ার? অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি তিনটি প্রক্রিয়ার মাধ্যমে হবে, একটা ট্রোপোজয়েড, সাইজন্ট, একটা হচ্ছে মেরোজয়েড। ক্লিয়ার? নেক্সট, প্রথমে এবার আমরা আসি ট্রোপোজয়েড। প্রথমে আমরা কোথায় আসি, ট্রোপোজয়েড। আরবিসির মাধ্যমে প্রবেশ করে ক্রিপ্টোজয়েড, যাকে মাইক্রোমেরোজয়েড ফেকোটপির মাধ্যমে, দেখো ফেকোটপির মাধ্যমে ফেকোটপির মাধ্যমে ফেকোটপির মাধ্যমে হিমোগ্লোবিন এর গ্লোবিন প্রোটিনকে ভক্ষণ করে দেয়, দিয়ে কি হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং অ্যামিবয়েড চলনের সক্ষমে ট্রোফোজয়েড দশায় উন্নত হয়। তো দেখো কি বলছে, এরা আরবিসির মধ্যে এরা যখন প্রবেশ করবে, তখন কি অ্যারিথ্রোসাইটিক সার্কেল কি কমপ্লিট শুরু হচ্ছে, তখন কি হয়, হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিনকে এরা ভেঙে দেয়, দিয়ে এরা অ্যামিবয়েড চলনের মতন একটা সক্ষম দশায় উন্নীত হয়। ওকে, এই ট্রোপোজয়েডের মধ্যে মাঝে যে গহ্বর সৃষ্টি হয়, নিউক্লিয়াস কোষের এক প্রান্তে সরে যাবে এবং সাইটোপ্লাজম অপর প্রান্তে চলে যাবে। ঠিক আছে, এই সময় সাইজনগুলি লিসম্যান রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। ইম্পর্টেন্ট, যেটা আংটির মতন দেখতে হয়, এই আংটিকে আমরা দশাকে সিগনেট রিং। তাহলে দেখো ইম্পর্টেন্ট, দেখো নিটেরও কোশ্চেন ছিল, পরীক্ষায় আসাও কোশ্চেন ছিল, যে এই সিগনেট রিং দেখা যায় কোন দশায়, অ্যান্সার কি হবে, সিগনেট রিং দেখা যায় হচ্ছে কি হবে অ্যান্সার,
টুপোজয়েড দশায় কি হবে, টুপোজয়েড দশায়। পরীক্ষা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার পারপসে। তাহলে এই এক পাশে নিউক্লিয়াস হয়ে যায়, এক পাশে সাইটোপ্লাজম হয়, এবং এর ভেতরে নিউক্লিয়াসটা কিরকম হবে, একটা রিং এর মতন দেখতে হয়। তাই এই রিংটাকে বলবো সিগনেট রিং। এবং এই যে ট্রোপোজয়েডগুলি লিসম্যান রঞ্জক দ্বারা রঞ্জিত হয়। তাহলে এখানটা কি কি রঞ্জক পাচ্ছ বলো, লিসম্যান রঞ্জক। কি পাচ্ছ, লিসম্যান রঞ্জক। কি পাচ্ছ, লিসম্যান রঞ্জক। ঠিক আছে, মনে রাখবে লিসম্যান রঞ্জক। এবং এই ট্রোপোজয়েডগুলি সাইটোপ্লাজমে কতগুলি পিতাব সবুজ ধূসর দানা, যাকে বলা হয় হিমোজয়েন্ট দানা। তাকে কি বলা হয়, হিমোজয়েন্ট। তাহলে কি বলছে, আবার দেখে নাও, যে সাইটোপ্লাজমে কতগুলি যে পিতাব সবুজ ধূসর বর্ণের যে দানাগুলি দেখতে পাবে, সেই দানাগুলিকে আমরা কি বলবো, সেই দানাগুলিকে আমরা বলবো হচ্ছে হিমোজয়েন্ট দানা। কি বলবো, হিমোজয়েন্ট দানা। ওকে, বুঝতে পারছো? এবং দেখো সিগনেট রিং দশাগুলি আরবিসি কে স্থায়ীভাবে পরজীবী পরজীবী থাকে না, আরবিসি সেই স্থানে সাইটোপ্লাজম যাই হোক, এইসব গোলাপি দানা বর্ণের কতগুলি দানা দেখা যায়, এই দানাগুলিকে আমরা বলবো সুইপ ডার্টস দানা। এটাও একটু দেখে রাখো, ইম্পর্টেন্ট। এই যে যখনই আরবি পরজীবী না থাকা আরবিসি স্থানে সাইটোপ্লাজমগুলি, মানে এই দেখো নিউক্লিয়াস অনেকটা, দেখো এই ভেতরটা কি হয়, সিগনেট রিংটা কিরকম দেখতে হয়, অনেকটা সাইটোপ্লাজমে অনেক কটা দানা থাকবে, যে দানাগুলিকে আমরা বলবো যে হিমোজয়েন্ট দানা। এবং এবং যে আর বাকি সাইটোপ্লাজমে কিছু কিছু তুমি গোলাপি বা হালকা লাল বর্ণের কিছু দানা তুমি দেখতে পাবা, গোলাপি বা লাল বর্ণের দানা। সেই গোলাপি এবং লাল বর্ণের দানাকে আমরা, দানাগুলিকে বলবো সুপ নাটস ডটস। কি বলবো, সুপ নাটস। তাহলে আরবিসি স্থানে গোলাপি লাল বর্ণের কতগুলি দানা দেখা যায়, এই দানাগুলিকে কি বলবো, সুপনাস ডটস। ক্লিয়ার, ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। চলো এবার দেখো সাইজন, সেকেন্ড স্টেপটা কি বলে, সাইজন পড়লে দেখো 36 থেকে 40 ঘন্টা পর, মানে এই এই যে হয়ে যাওয়ার প্রায় 36 থেকে 40, মানে 2 ঘন্টা, 2 দিনের মধ্যে, প্রায় 2 দিনের মধ্যে ট্রোপোজয়েড পূর্ণতা প্রাপ্ত হয়। ট্রোপোজয়েড কি হয়, পূর্ণতা হয়, দিয়ে কেন্দ্রীয় গহ্বর বিশিষ্ট গোলাকার সাইজন দশায় উন্নীত হয়। এবং অ্যামিবয়েড চলন কি, তখন কি হয়, কোনো অ্যামিবয়েড চলনগুলি কি হয়, অক্ষম হয়ে যায়। কি হয়, অক্ষম হয়ে যায়, তখন কি চলনের যে ইয়েটা পারে না। ঠিক আছে, এবং এই সাইজন পায় দেখো 6 থেকে 8 বার সাইজোগনি পদ্ধতির মাধ্যমে 12 থেকে 24 গড়ে হ্যাপ্লয়েড মেরোজয়েড উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে কি হয়, এইবার কি হচ্ছে দেখো, পায় এদের ভিতরে কি হচ্ছে আস্তে আস্তে, যে অনেকবার কি হচ্ছে, যে নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। কি হচ্ছে, অনেকবার নিউক্লিয়াস বিভাজন হচ্ছে। বারবার নিউক্লিয়াস বিভাজন হওয়ার ফলে প্রায় 12 থেকে 24টি বা গড়ে, যদি গড় দেখা যায় 16টি হ্যাপ্লয়েড মেরোজয়েড উৎপন্ন হয়। তা কি হয়, হ্যাপ্লয়েড মেরোজয়েড উৎপন্ন হয়। ঠিক আছে, নেক্সট। এবং এই মেরোজয়েড কেন্দ্রস্থ হিমোজয়েড দানাগুলিকে ঘিরে রোসেটের নেয়। দেখো দেখো রোসেট, দেখো ফুলের বকাটার মতন দেখতে একটা রোসেটের মতন থাকে, দেখো একটা রোসেট। এবং মেরোজয়েড গুলি পরিণত হয়ে আরবিসি কে বিদীর্ণ করে দেয়। এবং এখানটা একটা বিশেষ ইম্পর্টেন্ট, যে হিমোজয়েন দ্বারা, দেখো বলছি তোমাকে, হিমোজয়েন মেরোজয়েড গুলি রক্তে মুক্ত। এইবার এখান থেকে এই সময় রক্তে হিমোজয়েন এবং হিমাটির টক্সিক মিশ্রিত আক্রান্ত ব্যক্তি থেকে পেশি সংকোচন প্রসারণ তীব্র হয়ে যায়, ফলে ঠক ঠক করে কাঁপতে শুরু করে। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, ভিভিআই ইম্পর্টেন্ট। এইখানটা করে যখনই এইখানটা করে সম্পা করে রাখো না, উপরে জায়গা নেই। ঠিক আছে, বলছে যে হিমোজয়েন্ট বা হিমাটিক নামক অধিবিষ মিশ্রিত হয়ে আক্রান্ত ব্যক্তির পেশি সংকোচন ও প্রসারণ তীব্র হয়ে ওঠে, ফলে ওই ব্যক্তিটি ঠকঠক করে কাঁপতে শুরু করে দিয়ে জ্বর। তা কোন দশায় ঠকঠক করে হয়, সেটা সাইজন দশা, এটা একটা মেন। যখনই কখন হয়, যখন আরবিসি কে বিদীর্ণ হয়ে মেরোজয়েডগুলো যখন রক্তে মুক্ত হয়ে যায়, তখন কি হয়, রোগীটি কাঁপতে শুরু করে। ক্লিয়ার? এবার আমরা আসবো মেরোজয়েড দশা। কি বলবো, মেরোজয়েড দশা। এই মেরোজয়েড দশা কি হয়, দেখতে অনেকটা ডিম্বাকার হবে, এবং
পাই, এর দরকার নেই সব। প্রতিটি মেরোজয়েট কেন্দ্রে একটি নিউক্লিয়াস থাকে, এটা দেখো মেরোজয়েটের কেন্দ্রে কিন্তু একটা নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। এই আরবিসি থেকে নির্গত মেরোজয়েট পুনরায় আরবিসি কে আক্রমণ করে 48 ঘন্টার মধ্যে এরিথ্রোসাইটিক চক্র সম্পন্ন করে, এরিথ্রোসাইটিক চক্র সম্পূর্ণ করে। তাহলে কি শিখলে, প্রথমে যদি আসা যায় পি এরিথ্রোসাইটিক সাইজোগনি কি, প্রথমে কি হবে, প্রথমে তোমার প্রথমে কি হবে, সাইজন্টের মাধ্যমে কিপ্টোজয়েট হবে, কিপ্টোজয়েট হয়ে যাওয়ার পরে সেখানটায় করে কি হবে, মাইক্রোমেরোজয়েট এবং ম্যাক্রোমেরোজয়েট দিয়ে রক্তের মধ্যে আরবিসি মধ্যে প্রবেশ করবে, দিয়ে এরিথ্রোসাইটিক সাইকেলটা কমপ্লিট করবে, এবং এরিথ্রোসাইকেল কমপ্লিট করলে তিনটি পর্যায়ের মাধ্যমে হয়, একটা টোফোজয়েট, একটা সাইজন্ট, একটা কি মেরোজয়েট। ওকে, ক্লিয়ার। সাইজন্ট এবং দেখো টোফোজয়েটের এখানটা করে কি দেখবে তুমি, যে সিগনেট রিং দেখবে এক, 2 নম্বর কি, যে গোলাপি লাল বর্ণের যে দানাগুলিকে কি বলা হয়, সুপনাটস, ডটস বলা হয়। ওকে, এবং পিতাব সবুজ বর্ণের এগুলো বলে হিমোজয়েন্ট দানা বলবো, ঠিক আছে। এবং এখানে লিসমের রঞ্জকও তুমি কিন্তু দেখতে পাবে। নেক্সট, এবং সাইজন কি, মেরোজয়েট, দেখো মেরোজয়েট সাইজন কি, মেরোজয়েট উৎপন্ন হবে পাই হচ্ছে দেখো, এবং পরবর্তী ক্ষেত্রে যখনই এই মেরো সাইজন ভেঙে গিয়ে রক্তের সাথে মিশ্রিত হবে, তখন কি পেশির কি তীব্র ঠক ঠক করে আওয়াজ সৃষ্টি হবে, দিয়ে ব্যক্তিটা কি হবে, কাঁপতে শুরু করবে। ওকে, পরীক্ষায় আসে, ঠিক আছে। তারপরে মেরোজয়েট দশা কমপ্লিট হয়, ঠিক আছে। এবার চলে আসো, এইবার আমরা এখান থেকে পড়বো যে গ্যামেটোগনি, ইম্পর্টেন্ট, গ্যামেটোগনি, গ্যামেটোগনি বলছি অ্যারিথ্রোসাইটিক চক্রে কিছু মেরোজয়েট আরবিসি থেকে জৈবিকভাবে পরিবর্তিত হয়ে সাইজন গঠনের পরিবর্তে জননকার্য গ্যামেটোসাইট উৎপন্ন করে, ঠিক আছে। এবং যখন এই যখন কি হবে, গ্যামেটোসাইট দুটো গ্যামেটো হয়, একটা পুং গ্যামেটোসাইট, একটা কি হয়, স্থি গ্যামেটোসাইট। ওকে, পুং গ্যামেটোসাইটকে এর আকৃতি কি হয়, ছোট হয়, তাই জন্য এটা আমাকে গ্যামেটোসাইট মাইক্রো গ্যামেটোসাইট বলবো। আর যখন স্থিটা কি হয়, স্থিটা আকৃতিতে বেশ বড় হয় বলে এটা ম্যাক্রো গ্যামেটোসাইট। তাহলে এবারে আমাদের মেরোজয়েট থেকে আমরা কি আসবো, এবার আমাদের মেরোজয়েট থেকে কি গ্যামেটোগনি প্রসেসে আসবে, মেরোজয়েট থেকে কোথায় আসছে, গ্যামেটোগনি প্রসেসে আসছে, ঠিক আছে, বুঝতে পারছো। নেক্সট, পরবর্তী ক্ষেত্রে এই যে স্পেরোজয়েট, দেখো মানব দেহের স্পেরোজয়েটের প্রবেশের প্রায় 16 দিন পর, 16 দিন পর, ওকে, এই এই রক্তে গ্যামেটোসাইটিক দশা পাওয়া যায়। ওকে, পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মধ্যে পার্থক্য দেওয়া আছে, অতটা ইম্পর্টেন্ট নেই, জাস্ট একটু দেখে রাখো, সাইটোপ্লাজম নীল বর্ণে দেখতে হয়। আর এটা কি হয়, এটাও দেখো হালকা নীল, এটাও দেখো গাঢ়, এটা কি হালকা নীল হয়, এটা গাঢ় নীল হয়, ঠিক আছে, জাস্ট এটা দেখে রাখো। এবার চলো এক্সো অ্যারিথ্রোসাইটো সাইটিক এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, এই জিনিসটা কি ইম্পর্টেন্ট দেখো, যখন যকৃৎ কোষ থেকে নির্গত কিপ্টোজয়েডগুলি, ওকে, যকৃতে কোষে আবার পুনরায় আক্রমণ করবে, দিয়ে পি অ্যারিথ্রোসাইট পুনরায়, দেখো এই প্রসেসটা কিন্তু পুরো স্যালারিতে কন্টিনিউ কিন্তু হচ্ছে, দেখো আবার দেখো এটি হয়ে যাওয়ার পরে, গ্যামেটোগনি হয়ে যাওয়ার পরে আবার কি হবে, যকৃৎ কোষকে আবার আক্রমণ করবে, পি অ্যারিথ্রোসাইটিক দশা কি হয়, পুনরায় আবার ঘটাবে, এই দশাকে আমরা এক্সো অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি বলবো। ওকে, এইবার আমরা দেখো তাহলে এটা কিন্তু দেখো মানুষের দেহের ভিতরে কিন্তু মনুষ্য চক্র কিন্তু কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা দেখব মশার দেহে, আমরা কি দেখবো, মশার দেহে, এটা দেখো মশার দেহের জীবন চক্র দেখো। চলো, মশকীয় দেহে যাকে বলা হয় মশকীয় সার্কেল, অ্যানোফিলিস মশা যখন আক্রান্ত ব্যক্তির দেহে রক্তপান করে, তখন প্লাজমোডিয়ামের বিভিন্ন অজৈন জনন এবং জৈন জনন দুটোই কিন্তু হয়। তো দেখো ইম্পর্টেন্ট, মানুষের দেহে কিন্তু হয় কি, অজৈন জনন, কিন্তু মশার দেহে কি হয়, অজৈন জনন এবং জৈন জনন দুটোই কমপ্লিট করে, অজৈন জনন এবং জৈন জনন দুটোই কমপ্লিট করা হয়, ঠিক আছে।
ওকে, নেক্সট, এই যে অল্প সময়ের মধ্যে পুং এবং স্ত্রী গ্যামেটোফাইট ছাড়া প্রায় অজৈন জনন দশাগুলি কি হয়, মারা যায়। দিয়ে কি হয় এদের মধ্যে কি হয়, পুং, দেখো এদের মধ্যে কি হয়, জৈন জননটা কিন্তু স্পোরোগনিটা সম্পন্ন হয়, ইম্পর্টেন্ট মশা। এই যে এতে দেখো মেনলি কি হয় এদের ক্ষেত্রে, অজৈনটা মরে যাওয়ার পরে পরবর্তী ক্ষেত্রে কি হয়, জৈন জননটা কিন্তু কমপ্লিট করে, ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষার পারপসে কিন্তু ইম্পর্টেন্ট। এবং 1 নম্বর পয়েন্ট, পুং গ্যামেট এবং সি গ্যামেটের গঠন জিনিসটা কি দেখানো। দেখো এই পুং গ্যামেট এবং সি গ্যামেট মাইটোসিস পদ্ধতির মাধ্যমে এরা বারবার বিভাজিত হয়ে পায় একটা মাইক্রোগ্যামেট আর একটা কি হচ্ছে ম্যাক্রোগ্যামেট, ঠিক আছে, তৈরি করে। যখন এই মাইক্রোগ্যামেট থেকে পুং গ্যামেট উৎপন্ন হয় তাকে আমরা কি বলবো, এক্স ফ্লাজেলেশন বলবো, ঠিক আছে। এক্সপ্লানেশন কি, যখনই এই যখনই পদ্ধতির মাধ্যমে মাইক্রোগ্যামেটোসাইট থেকে পুংগ্যামেট তৈরি হয় তাকে আমরা কি বলবো, দেখো এক্সপ্লাগেশন, ওকে, কি বলবো, এক্সপ্লাগেশন। এই এক্সপ্লাগেশন যখন আবার আরবিসি কোষ পর্দাকে বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসে। প্রতিটি সি গ্যামেটগুলি মাইটোসিস পদ্ধতির মাধ্যমে বিভাজিত হয়ে পোলার বডি নিক্ষেপ করে ম্যাক্রোগ্যামেট সি গ্যামেট উৎপন্ন করে, যা আরবিসি কে বিদীর্ণ করে বাইরে থেকে। দেখো তাহলে প্রসেসটা কিভাবে হচ্ছে দেখো, ঠিক আছে। নেক্সট, এবার দেখো যখনই পুং গ্যামেট এবং সি গ্যামেট রয়েছে, আমি বললাম এটা যে এদের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, যৌন জনন হয়। যখনই যৌন জনন হবে তার মানে বুঝতে হবে এদের মধ্যে ফার্টিলেশন হচ্ছে, তাই তো, এদের মধ্যে ফার্টিলেশন প্রসেস কমপ্লিট হচ্ছে, নিষেক হচ্ছে, স্বাভাবিক বিষয়, ঠিক। নেক্সট, প্রত্যেকটি মাইক্রোগ্যামেট একটি স্ফীত অংশ, মাইক্রোগ্যামেটটা কি আসে স্ফীত হয়, দিয়ে বুঝতেই পারছো স্ফীত অংশে কি হবে, মাইক্রো ম্যাক্রোগ্যামেট স্ফীত হয়, দিয়ে মাইক্রোগ্যামেটটা কি হচ্ছে, ওর ভেতরে সংলগ্ন হচ্ছে, আস্তে আস্তে কি হচ্ছে, ওর মধ্যে কি প্রবেশ করছে, দিয়ে কি হচ্ছে, নিষেকটা কি কমপ্লিট করছে, দিয়ে পুংগেমেট এবং স্থি ও নিউক্লিয়াস মিলনের ফলে নিষেক সম্পন্ন হচ্ছে, দিয়ে কি হচ্ছে, ডিপ্লয়েড জায়গা তৈরি হচ্ছে, কি হচ্ছে, ডিপ্লয়েড জায়গা। এবং দেখো মশা রক্তপানের 20 মিনিট থেকে 2 ঘন্টার মধ্যে নিষেক সম্পন্ন হচ্ছে। যখন মানুষের দেহে মানে ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির যখন কামড়ায় তখন এটি এই প্রক্রিয়াটা কমপ্লিট হতে প্রায় বেশি দিন টাইমে লাগে না, 20 থেকে 2 ঘন্টা। তাহলে তাহলে জাস্ট বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট, কতটা খুব কম টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলেছে, তাই না। তাহলে খুবই খতরনাক, ম্যালেরিয়া আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকা এবং যেখানটায় মশা থেকে কিন্তু দূরে থাকা কিন্তু আমাদের কিন্তু কর্তব্য। নেক্সট, ওকাইনেটির গঠন দেখো, এবার আমরা কি বলবো, ওকাইনেটি, যাকে বলে অন্তের প্রাচীরে পরিযান। দেখো এই মশা নিষেকের পরে প্রায় 24 ঘন্টা মানে একদিনের মধ্যে এগুলিকে বৃদ্ধি পায়, আস্তে আস্তে কি ওকাইনেটি গঠন করে, আস্তে আস্তে কি করে, বড় আকারে ওকাইনেটি গঠন করে। প্রতিটি ওকাইনেটি কি আবরণ সৃষ্টি হয়, একটা কুঞ্চিত বহিরাবরণী, একটা স্মিত অন্তরাবরণী, ওকে। এবং এই অন্তরাবরণীর মধ্যে যে ঠিক নিচে 55 থেকে 66 ফাঁপা একটা অনুরূপ দেখা যায়, আস্তে আস্তে দেখো এগুলি মাইটোকন্ড্রিয়া দেখা যায়, এগুলি এইসব জাস্ট গল্প। আমার মেন জিনিস কি, নিষেক হলো, নিষেকের ফলে কি হলো, উকাইনেটি হলো, উকাইনেটি পাই দেখো কত ঘন্টার মধ্যে, দেখো 20 মিনিট থেকে 2 ঘন্টা, তারপরে দেখো একদিন লাগছে উকাইনেটি তৈরি হতে, ওকে। এবার দেখো, দেখো ওকাইনেটি তৈরি হচ্ছে আমি এখনই বললাম। এবার আমরা পড়বো যে এখানটা করে যে উসিস্ট, ওকে। উসিস্ট জিনিসটা কি, যখনই এই আন্তিক এপিথেলিয়াম কোষে বয়সীমা বা ভিত্তিপর্দার যে ঠিক মাঝে একটা উকাইনেট একটা ক্যাপসুল গঠন করবে, ঠিক আছে, পায়, যাকে এই গোলাকার উকাইনেটটি কি হবে, উসিস্টে পরিণত হয়, একে বলবো আমরা উসিস্ট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। এই উসিস্ট আস্তে আস্তে কি হয়, গ্রো হবে, আস্তে আস্তে মশার দেহে প্রায় 20 থেকে 30টি উসিড কি হবে, সংলগ্ন হবে, দিয়ে লাস্ট আমাদের কি হবে, স্পিরোজয়েড দশা, যেটা আমাদের ইম্পর্টেন্ট, যেটা আমাদের দেহের ভেতরে প্রবেশ করে মানুষের দেহের ভেতরে। এই পরিণত উসিস্ট পরবর্তী ক্ষেত্রে নিউক্লিয়াসগুলি মিওসিস বিভাজন হয়, দিয়ে দ্রুত মিওসিস বিভাজন হয়, দিয়ে আস্তে আস্তে নিউক্লিয়াস যুক্ত হয়ে এরা কি হবে, বহুবার বিভাজিত হবে, আস্তে 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 কি হবে, স্পোরোব্লাস্ট গঠন করবে, কি তৈরি করবে, হ্যাপ্লয়েড নিউক্লিয়াস সাইটোপ্লাজমে পরিবেশিত হয়ে কি হয়, স্পোরোজয়েড গঠন করবে, কি করবে, স্পোরোজয়েড গঠন করবে, ওকে। এবং এই প্রতিটি স্পোরোব্লাস্ট
কি হবে, রূপান্তরিত হয়ে স্পোরোজয়েট গঠন করবে, যেটা আমি বলছিলাম। এই স্পোরোজয়েটগুলি উচ্ছিষ্টে পাছিরে ফেটে যাবে, আস্তে আস্তে কি মশার হিমোসিলে মুক্ত হবে, দিয়ে আস্তে লালাগ্রন্থির মাধ্যমে মানুষ, সুস্থ মানুষের দেহে পুনরায় দংশনের ফলে এটি আবার মানুষের দেহে কিন্তু প্রবেশ করে। তো এইভাবে কি হয়, যে লাইফ সাইকেলটা কমপ্লিট করবে, দিয়ে কি হবে, যে সুস্থ ব্যক্তিকে অসুস্থ করে দেবে নাকি। হুম। আচ্ছা, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি এখানে জুম করে বলছি, দেখো, ইম্পর্টেন্ট, যে এই যে ছকটা, এই ছক থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা সবার থেকে এসে, ঠিক আছে। কি কি কোশ্চেন আসতে পারে, তোমাকে এখান থেকে কোশ্চেন আসতে পারে, কি ধরনের রোগ হয়, প্লাজমোডিয়াম ভাইভেক্স, প্লাজমোডিয়াম ফেলসিসপারাম, প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ওভেলি। এই যে সাইজোগনি, সাইজোগনি জিনিসটা কি তুই পড়লে, 48 ঘন্টা সময় লাগে, 48 বা তার কম সময় লাগে। এটা দেখো, ভাত তো সব থেকে বেশি সময় লাগে কি, প্লাজমোডিয়াম ম্যালারির ক্ষেত্রে, ওকে। আর এটা 48 ঘন্টা হয়, প্রায় সব কটা সমানভাবে হয়, ঠিক আছে। এবং দেখো এখানটা দেখো, সিগনেট রিং প্রত্যেকটা ক্ষেত্রে দেখো দেখা যায়, দেখে নেবে। পরিণত টপোজয়েট সবারই ক্ষেত্রে একই রকমের হয়, ঠিক আছে। এবার তুমি এটা দেখবে যে সাইজন, যখনই পরিণত সাইজন, এই সাইজন, এই সাইজন কি হয়, আরবিসি, এই আরবিসি কি, আরবিসি কে স্ফীত করে, এটা কি আরবিসি কে স্ফীত করে না, আর এটা কি আরবিসি কে স্ফীত করে না, আর এটা কি কিছুটা স্ফীত করে, তাহলে মেনলি স্ফীত করে কি, প্লাজমোডিয়াম ভাইভেক্স, ওকে, মনে রাখবা। এবং প্লাজমোডিয়াম ওভেলি কি হালকা, আর কারা করে না বলো, প্লাজমোডিয়াম ফেলসিসপারাম, প্লাজমোডিয়াম ম্যালারি, ওকে। এবং তুমি এইখানটা করে একটু দেখবে, মিরোজেটটা অবশ্যই দেখবে, অবশ্যই দেখবে। হিমোজয়েন্ট দানা দেখো, এদের ক্ষেত্রে পিতাবোধ হচ্ছে ধূসর এবং বহু দানা দ্বারা যুক্ত হয়। এদের ক্ষেত্রে বাদামি, এটা পয়েন্টটা ইম্পর্টেন্ট, বাদামি ও কালচে বর্ণের হবে। এটা কি হবে, গাঢ় বাদামি বর্ণের হবে, এটা হলুদ বর্ণের হবে, দেখে নেবে। আক্রান্ত আরবিসি অবশ্যই দেখবে। হ্যাঁ, এইখানটা এটা দেখবে, ভিভিআই পয়েন্ট, এদের ক্ষেত্রে কি হয়, গোলাপি বর্ণের সুইপ নাটস ডট দেখতে পাবে, গোলাপি বর্ণের সুইপ নাটস ডট তুমি দেখতে পাবে। এদের ক্ষেত্রে কিরকম দেখতে পাবে, মায়োনার দানা দেখতে পারবে, ইম্পর্টেন্ট। এদের ক্ষেত্রে কিরকম দানা, মায়োনার। সুইপ নাট ডটস কাদের ক্ষেত্রে, প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ফেলসিসপারামে তুমি দেখবে কি, প্লাজমোডিয়াম ফেলসিসপারাম দেখবে, দেখো হচ্ছে দেখো বলা হয় মায়োনার দানা। আর তুমি ইম্পর্টেন্ট আরবিসি, এদের মধ্যে দানা দেখতে পাবে না, কিন্তু অধিক সময় কি জিমমেন, জিমমেন দানা, জিমমেন দানা কি, প্লাজমোডিয়াম ম্যালারি আছে, ম্যালারির ক্ষেত্রে তুমি দেখবে, ইম্পর্টেন্ট, দেখো ম্যালারির ক্ষেত্রে তুমি দেখবে। আর এদের ক্ষেত্রে কি হবে দেখবে তুমি, জেমিস, জেমিস। এই তিনটে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট। আবার বলছি আমি, আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে যে দানাদার অংশগুলি থাকবে, যে দানাদারগুলি কি গোলাপি বর্ণের দানাদার থাকবে, তাকে বলবো আমরা সুপ নাটস ডটস। এবং যখনই প্লাজমোডিয়াম ভাইভেক্সের ক্ষেত্রে দেখা যায়, প্লাজমোডিয়াম ফেলসিসপারামের ক্ষেত্রে তুমি দেখবে মায়োরার দানা, প্লাজমোডিয়াম তোমার ওটা কি ম্যালারির ক্ষেত্রে তুমি দেখবে জিমমেন ডটস, আর জেমিস ডট দেখবে প্লাজমোডিয়াম ওভেলি, ওকে। ক্লিয়ার, এই লাইন থেকে ক্লিয়ার, ওকে, ঠিক আছে। গ্যামেটোসাইট অবশ্যই দেখবে। এবং দেখো এই ছকটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে তোমার পরীক্ষার পারপোসে। দেখো, আমি একটু জল খেয়েছি, তুমি দেখো।
চলো, ইম্পর্টেন্ট এখানটা, ইম্পর্টেন্ট তথ্য এখানটা করে, খুব ইম্পর্টেন্ট, যে এই যে ম্যালেরিয়া সৃষ্টিকারী যে পরজীবীগুলো চারটে তুমি পড়লে, কি পড়লে? 1 নম্বর প্লাজমোডিয়াম ভাইভেক্স, 2 নম্বর প্লাজমোডিয়াম ফেলসিসপেরাম, 3 নম্বর প্লাজমোডিয়াম ম্যালারি, আর 4 নম্বর তুমি দেখবে প্লাজমোডিয়াম ওভেলি। এবার এই যে, এবার পরীক্ষার পারপাসে কেমন কোশ্চেন আছে আমি বলছি তোমাকে। দেখো, ম্যালেরিয়ার নাম, ইম্পর্টেন্ট 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 বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া কার জন্য হয়? প্লাজমোডিয়াম ভাইভেক্সের জন্য হয়। ইম্পর্টেন্ট। 2 নম্বর প্লাজমোডিয়াম ফেলসিসপেরামের জন্য মেলিগনেন্ট টার্সিয়ারি ম্যালেরিয়া। ইম্পর্টেন্ট। প্লাজমোডিয়াম ম্যালেরি হচ্ছে কোয়ার্টেন ম্যালেরিয়া, আর প্লাজমোডিয়াম ওভেলিতে ওভেল টার্সিয়ান ম্যালেরি। আবার বলছি, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, বিনাইনটা কি হয়? প্লাজমোডিয়াম ভাইভেক্সে। ফেলসিসপেরামে হয় মেলিগনেন্ট টার্সিয়ারি ম্যালেরিয়া। আর কোয়ার্টেন হচ্ছে ম্যালেরি। কোয়ার্টেন কিসের হয়? কোয়ার্টেন হচ্ছে কোয়ার্টেন ম্যালেরিয়া হচ্ছে ম্যালেরি। ওকে, মেলিগনেন্ট প্লাজমোডিয়াম ফেলসিসপেরাম। আর ওভেলির ক্ষেত্রে প্লাজমোডিয়াম, সরি, ওভেলির ক্ষেত্রে ওভেল টার্সিয়ান ম্যালেরিয়া। ইম্পর্টেন্ট। ভিভিআই, স্টার পরীক্ষায় সব থেকে বেশি আসে। দেখো, ম্যালেরিয়ার লক্ষণ কি, সিমটম কি কি হবে? দেখো শীত দশা, পায়ে দেখো কাঁপুনি দিয়ে কি হবে? জ্বরের সৃষ্টি হবে। ঠিক আছে, হ্যাঁ, প্রায় 20 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত স্থায়ী হবে। এটা জাস্ট নর্মাল, তুমি হচ্ছে জানো অলরেডি, বলছি না। মেন জায়গাটা আমি বলে দিলাম, আবার নোট করছি। প্লাজমোডিয়াম ভাইভেক্স বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম স্পেলসিসপেরাম মেলিগনেন্ট টার্সিয়ারি ম্যালেরিয়া, প্লাজমোডিয়াম ম্যালারি কোয়ার্টার টার্সিয়ারি ম্যালেরিয়া, কোয়ার্টেন্ট ম্যালেরিয়া। আর প্লাজমোডিয়াম ওভেলি হচ্ছে ওভেল, ওভেল টার্সিয়ার ম্যালেরিয়া। দেখো, ইম্পর্টেন্ট। নেক্সট, এবং আমরা ক্লাসের শেষতম ক্লাসে আমরা শেষ জিনিস জানবো, যেটা হচ্ছে ম্যালেরিয়ার যে রোগ হলে কি কি হবে। আমরা বাচ্চাকাল থেকে পড়ছি কুইনাইন। কুইনাইন হচ্ছে ম্যালেরিয়ার একটা প্রতিষেধক, যেটি খেলে আমাদের দেহের ম্যালেরিয়া রোগটা সম্পূর্ণ নির্মূল হবে। এবং এই ম্যালেরিয়াকে আমরা প্রথমে নির্মূল করব কেমোথেরাপির মাধ্যমে। ইম্পর্টেন্ট। দেখো, ম্যালেরিয়া আক্রান্ত মানুষকে ওষুধ প্রয়োগের করলে চিকিৎসা পদ্ধতিকে আমরা কি বলবো? কেমোথেরাপি বলবো। যখনই ম্যালেরিয়া আক্রান্ত ওষুধ, তাকে বলা হয় ইয়ে। এবং আমাদের মেন যেটা ইম্পর্টেন্ট, ম্যালেরিয়া রোগের চিকিৎসায় কি হয়? কুইনাইন ব্যবহার করা হয়, যা বহু প্রচলিত একটা ওষুধ। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে কুইনাইন ম্যালেরিয়ার পরজীবী শুধুমাত্র সাইজন দশাকে বিনষ্ট করে। এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই বর্তমানে ম্যালেরিয়া পরজীবীকে বিভিন্ন দশাকে ধ্বংস করার জন্য আধুনা কুইনাইন জাতীয় বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করা হয়। যেমন যেমন ক্লোরোকুইন, কেমোকুইন, পাঁচে দেখো প্রাইমাকুইন, তারপরে হচ্ছে পেলোডিন, দেখো অ্যাটেব্রিন, প্লাজমোকুইন, এইগুলি কি হচ্ছে? ম্যাপাক্রিন। এগুলি হচ্ছে ম্যালেরিয়া বর্তমানে হচ্ছে ব্যবহৃত ওষুধের নাম। আবার বলছি, দেখো, কুইনাইন শুধুমাত্র সাইজন দশাকে বিনষ্ট করে, তাই জন্য ক্লোরোকুইন, কেমোকুইন, পাইমাকুইন, পেলুডিন, অ্যাটেব্রিন, প্লাজমোকুইন, তারপরে দেখো ম্যাপা হচ্ছে, দেখো হচ্ছে কোথায় গেল, প্লাজমোকুইন, ম্যাপাক্রিন, এইগুলি কি হচ্ছে? এই কেমোথেরাপি মাধ্যমে এই ম্যালেরিয়া রোগটি নির্মূল করা হয়। লাস্ট দেখো, ভ্যাকসিনেশনের মাধ্যমে হতে পারে, তুমি ভ্যাকসিন মাধ্যমে এই রোগটাকে নির্মূল করতে পারো। আর লাস্ট হচ্ছে কেমো প্রোফাইল্যাক্সিন, ম্যালেরিয়া প্রবল
এলাকায় প্রত্যেকটি নিয়মিতভাবে কুইনাইন জাতীয় ওষুধকে পানি দিলে প্রতিষেধ করা হয়। তাহলে দেখো আজকের ক্লাস ম্যালেরিয়া A to Z কমপ্লিট করানো হলো, যাতে এর মধ্যে ভালো করে পিডিএফটা পড়ো, যারা আগের ক্লাস করো না তারা আগের ক্লাস করো, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাস ইম্পর্টেন্ট, লাইভে থাকো এবং আগের ক্লাসগুলি কমপ্লিট করো। ইমিউনোলজি ক্লাস অলরেডি 5টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিয়েছি। আজকে প্যারাসাইটোলজি ক্লাস 1 করানো হয়েছে, 2 হচ্ছে, আর 3 হয়ে গেল। আস্তে আস্তে কিন্তু ক্লাসগুলি দেখো কমপ্লিট হচ্ছে। তাই পিডিএফগুলি পাচ্ছ, পিডিএফগুলি কিন্তু কমপ্লিট করে ভালো বাড়িতে ভালো মতন পড়ার চেষ্টা করো। বাড়িতে পুরো একদম ডেডিকেট পড়াশোনা করো এবং পিডিএফটা কিন্তু বারবার রিভিশন দাও, বারবার রিভিশন দাও। হ্যাঁ, ছোটোখাটো কোশ্চেন কিন্তু আসবে, এসব যদি এমসিকিউ উপরে বেস করা কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন কিন্তু ছোটো ছোটো কোশ্চেনগুলি কিন্তু আসতে পারে। এখান থেকে তো কোশ্চেন থাকতেই পারে যে বিনাইন টার্সিয়ারি ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভেক্সে, ফেলসিসপেরাম মেলিগনা টার্সিয়ারি ম্যালেরিয়া, কোয়াটার হচ্ছে কোয়ার্টেন ম্যালেরিয়ার মধ্যে পড়ছে, ওভেল টার্সিয়ারির মধ্যে পড়ছে। এগুলি খুব ইম্পর্টেন্ট, অবশ্যই পড়বে। হ্যাঁ, আর কি কি ওষুধের নামগুলো দেখে রাখবা। কেমোথেরাপি কি জিনিসটা কি, বুঝতে পারলে? ওকে, তো পিডিএফটা সেভ করে দিচ্ছে। ওদের পিডিএফটা আগে, আচ্ছা সেভ করে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি ডেস্কটপে। ওকে, গুড নাইট। হ্যাঁ, যে প্যারাসোনালিটি ক্লাস নাম্বার হচ্ছে 2 কমপ্লিট করালাম। যারা এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম, আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ লিঙ্কের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, ডিসক্রিপশনের লিঙ্কে টাচ করো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং ক্লাসটা কেমন হলো তার ফিডব্যাক অবশ্যই জানাবে ক্লাসের কমেন্টে। এবং আমাদের ডেলি এই ক্লাস প্রায় হয়েই থাকে, যেটা হচ্ছে আমাদের হচ্ছে টোটালি ডেডিকেট হচ্ছে এসএলএসটি এবং পিএসসি, হ্যাঁ, টিচার রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে। তাই অবশ্যই যারা হচ্ছে সাবস্ক্রাইব এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তুমি বিভিন্ন রকম যতগুলি ক্লাস পরবর্তী ক্ষেত্রে আসবে সবার আগে তুমি জানতে পারবে। ওকে, আজকে ক্লাসটা এখানটায় শেষ করলাম, ঠিক আছে? গুড নাইট এভরিবডি।